আমাদের সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করবে ইনশাআল্লাহ। ঘাটতি অর্থায়নের বিকল্প ও সহজ শর্তে বৈদেশিক উৎস ও অভ্যন্তরীণ বন্ড বাজার উন্নয়ন গুরুত্ব সহকারে বিবেচনা করছে। ঘাটতি অর্থায়ন ও এর উৎসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ঋণ গ্রহণ ও ঋণের ঝুঁকি হ্রাসের দিকে নজর দিচ্ছে। উন্নয়ন প্রকল্পে রাজস্ব খাত হতে অর্থায়ন বাড়িয়ে ঋণ নির্ভরতা হ্রাস করা এবং জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে ক্রমান্বয়ে ঋণ জিডিপি অনুপাত কমিয়ে আনা এবং ফিসক্যাল স্পেস তৈরির মাধ্যমে সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে টেকসই করবে। মধ্যমেয়াদী বাজেট ফ্রেমওয়ার্ক এবং মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক এর প্রণয়নে একটি ডাইনামিক ম্যাক্রো ফিসক্যাল মডেল উন্নয়ন করে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের বিশ্বাসযোগ্য বাস্তবায়ন উপযোগী প্রক্ষেপণ করে সে অনুযায়ী সেক্টরাল বরাদ্দ নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, সরকার আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের আইনি কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে। বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই লক্ষ্য করেছি যে ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি পূরণে শক্ত পদক্ষেপ প্রয়োজন। আমরা ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর, যা 2005-06 অর্থবছরে বিদ্যমান ছিল। মাননীয় স্পিকার, আমাদের শেষ সরকারের সময় আমাদের বর্তমান লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনা, যাতে সাধারণ মানুষের জীবনযাপন সহজতর হয়। রাজস্ব সংস্কার, আমরা করজাল বৃদ্ধি, কর ব্যবস্থাপনাকে আধুনিকায়ন, অটোমেশন করছি যাতে ঋণের নির্ভরতা কমে। পাশাপাশি রাজস্ব জিডিপি অনুপাত লক্ষ্যমাত্রা 15% অর্জিত হয়। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ শুরু রেখেছি, এই কাজ এগিয়ে চলছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ, আমরা SME খাতকে গুরুত্ব দিচ্ছি এবং প্রকৃত জিডিপি বাড়াবে এবং উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করবে। এটি করা হবে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, ঋণ প্রাপ্তি সহজীকরণ এবং সহনীয় হারে ঋণ প্রদানের মাধ্যমে। সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সহ মানব সম্পদ উন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার দক্ষ সম্প্রসারণ। মাননীয় স্পিকার, মূলধন গঠনে ব্যাংকিং খাতের পরিবর্তে পুঁজিবাজারকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের বিষয়ে আমরা নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছি, যা বাস্তবায়নে উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনতে বিসিককে প্রকৃত স্বাধীনতা দেওয়া হবে, বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং গত 15 বছরে অনিয়ম তদন্তে বিশেষ কমিশন গঠন হবে। পাশাপাশি কর্পোরেট বন্ড, সূচক, গ্রিন বন্ড চালু করে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, পুঁজিবাজারকে বহুমাত্রিক করা হবে। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ ও রাজস্বের স্বাভাবিক চক্রকে সচল করার মাধ্যমে আমাদের সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করবে ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্য, যুদ্ধ এবং আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, এখানে একটি বাস্তবতার কথা মহান সংসদের মাধ্যমে জনসাধারণকে জানানো প্রয়োজন। আমরা দায়িত্ব গ্রহণের মাত্র 10 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। জ্বালানি তেল ও LNGর মূল্য আন্তর্জাতিক বাজারে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ-জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, LNGতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত
আমি রিপিট করছি, নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরো প্রায় 36,000 কোটি টাকা প্রদান করতে হবে মাননীয় স্পিকার। এটি একদিকে যেমন সরকারের বাজেট ঘাটতি বাড়ানোর সম্ভাবনার দিকে যাবে, অন্যদিকে সমপরিমাণ প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের আমদানি মূল্য পরিশোধে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর প্রভাব ফেলবে। সরকার এই অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় জনগণকে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা আমি আর উল্লেখ করলাম না। একটি আমদানি নির্ভর অর্থনীতি হিসাবে বাংলাদেশ এই ভূ রাজনৈতিক বাস্তবতার বাইরে নয় মাননীয় স্পিকার। বৈশ্বিক বাজারে জ্বালানির উচ্চ মূল্যের কারণে সরকারের অতিরিক্ত ভর্তুকি প্রদানের প্রয়োজন হলেও জনগণের কষ্টের কথা মাথায় রেখে সরকার এখনো পর্যন্ত মূল্য সমন্বয় না করে পূর্বের মূল্যই বহাল রেখেছে মাননীয় স্পিকার। এই প্রতিকূল বৈশ্বিক পরিবেশের মধ্যে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে হবে এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইনশাআল্লাহ মাননীয় স্পিকার। আমরা অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা স্থাপন নানামুখী চাপ মোকাবেলা করে 2026-27 অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ হাতে নিয়েছি। নবনির্বাচিত সরকারের প্রথম বাজেটের কাছে জনগণের যে বিপুল প্রত্যাশা সে সম্বন্ধে আমরা সম্পূর্ণ সচেতন। অন্যদিকে জনগণ উত্তরাধিকার হিসেবে পাওয়া বিভিন্ন সমস্যার কারণে আমাদের সীমাবদ্ধতা বিবেচনায় রাখবেন, এটাও আমরা আশা করি মাননীয় স্পিকার। আমাদের এবারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে জনগণের প্রত্যাশা পূরণের প্ল্যাটফর্ম হিসাবে জনমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে এবং অর্থনৈতিক মুক্তির পথে যাত্রা শুরু করে। অতঃপর আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক ভঙ্গুর অর্থনীতিতে প্রাণ সঞ্চার করে গার্মেন্ট শিল্পের বিকাশ, বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশের বিস্তৃতি, মধ্যবিত্তের বিকাশ ঘটিয়ে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির পথ পরিক্রমার সূচনা করেছিলেন। ভ্যাট ব্যবস্থার প্রবর্তন, শুল্ক ও আমদানি কাঠামোর আধুনিকায়ন, বেসরকারি বিনিয়োগ বান্ধব নীতির মাধ্যমে তিনি অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করেছিলেন। সেই ঐতিহ্য অভিজ্ঞতার উত্তরাধিকার ধারণ করে আমরা আজ আবার বাংলাদেশের অর্থনীতিকে একটি প্রগ্রেসিভ অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক টেকসই পথে পরিচালিত করতে দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় স্পিকার। এবং আমরা এটাকে করতে চাই স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার উপর নির্ভর করে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিশনারি চিন্তার মাধ্যমে এটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। জনগণ আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়াই হবে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।